চলো আজকে আমরা এই পাওয়ার শেয়ারিং চ্যাপ্টারটা দেখে নেব। পাওয়ার শেয়ারিং চ্যাপ্টারটা হচ্ছে ক্লাস 10 এর সোশ্যাল সায়েন্সের ডেমোক্রেটিক পলিটিক্স 2 বইটার ফার্স্ট চ্যাপ্টার। এবার এই যে পাওয়ার শেয়ারিং চ্যাপ্টারটা, এই পাওয়ার শেয়ারিং চ্যাপ্টারকে আমরা চারটে ভাগে ভাগ করেছি। কি কি ভাগে ভাগ করেছি? ফার্স্টে আমরা পাওয়ার শেয়ারিং চ্যাপ্টারে ফার্স্ট পার্টে দেখে নেব বেলজিয়ামের কনফ্লিক্ট। বেলজিয়ামে যে এথনিক কম্পোজিশন আছে এবং এই এথনিক কম্পোজিশনের ভিতরে যে কনফ্লিক্টগুলো রয়েছে সেগুলোকে আমরা দেখব। এর পরের সেকেন্ড পার্টে আমরা কি দেখব? আমরা দেখব সিনহালা অথবা শ্রীলঙ্কার সিনহালা কমিউনিটি এবং তামিল কমিউনিটিদের ভিতরে কি কনফ্লিক্ট রয়েছে সেটা দেখব। থার্ড যে পার্ট রয়েছে সেখানে আমরা দেখব যে পাওয়ার শেয়ারিং ডিজাইরেবল কেন, এবং ফোর্থ পার্টে আমরা দেখব ফর্মস অফ পাওয়ার শেয়ারিং অথবা পাওয়ার শেয়ারিং এর চারটে ফর্মস রয়েছে, সেই ফর্মসগুলো কিভাবে কাজ করে, কি কি ভাবে পাওয়ার শেয়ারিং হয়ে থাকে সেটাও আমরা সেখানে আলোচনা করব। তো ফার্স্টের যে পার্ট আছে পাওয়ার শেয়ারিং এর, সেই পার্টটা আজকে আমরা দেখে নেব। দেখে নাও, ফার্স্টে আমরা কি দেখতে পাচ্ছি? বেলজিয়াম। এবার এই বেলজিয়াম যে দেশটা, সেই দেশটা হচ্ছে একটা ইউরোপিয়ান কান্ট্রি। এবার এই ইউরোপিয়ান কান্ট্রির আশেপাশে যে দেশগুলো আছে সেগুলো প্রত্যেকটা ডেভেলপ কান্ট্রি। কি কি আছে? জার্মানি, নেদারল্যান্ড এবং ফ্রান্স। এবং বেলজিয়ামও ডেভেলপড কান্ট্রি। বেলজিয়াম কিন্তু ইউরোপের একটি কান্ট্রি, এবং শুধু তাই নয়, বেলজিয়ামের যথেষ্ট এথনিক কম্পোজিশনটা একটু জটিল, এবং বেলজিয়াম নানাভাবে এবং নানা উপায়ে সেই ডাইভার্সিটিকে হ্যান্ডেল করেছে। কিভাবে হ্যান্ডেল করেছে সেটা আজকে আমরা এখানে দেখে নেব, সেটাই হচ্ছে আমাদের মেন কাজ এখানে বোঝার। ভালো করে দেখো এথনিক কম্পোজিশনটা। বেলজিয়ামের ক্ষেত্রে ডাচ স্পিকারদের সংখ্যা 59%। এটা সারা দেশের পার্সপেক্টিভে বলছি, হ্যাঁ। বেলজিয়ামে ডাচ স্পিকারদের সংখ্যাটা অথবা পার্সেন্টেজটা 59%। ডাচ স্পিকাররা কোথায় থাকে? ফ্লেমিশ রিজিয়ানে থাকে। ফ্রেঞ্চ স্পিকারদের সংখ্যা কতটা অথবা পার্সেন্টেজ কতটা? 40%। এরা কোথায় থাকে? ওয়ালেনিয়ার রিজিয়ানে থাকে। এবং জার্মান স্পিকারদের সংখ্যা মাত্র অথবা পার্সেন্টেজ মাত্র 1%। এবার জার্মান স্পিকাররা কোথা থেকে আসছে? দেখো, যেহেতু পার্শ্ববর্তী দেশ জার্মানি বেলজিয়ামের, তাই হতেই পারে যে সেখানকার মানুষ এখানে এসেও কাজবাজ করে, এবং যেহেতু দুই দেশের মধ্যে ভালো সম্পর্ক রয়েছে, সেই পার্সপেক্টিভে সেখানে কিছু জার্মান স্পিকার মানুষদের আমরা দেখতে পেয়ে থাকি। এবার কথা হচ্ছে, এই যে বেলজিয়ামের যে ক্যাপিটাল আছে ব্রাসেল, সেই ব্রাসেলে কিন্তু পুরো সংখ্যাটা ঘুরে যাচ্ছে, একটা রিভার্স পজিশনে চলে যাচ্ছে। কিরকম রিভার্স পজিশন? সারা দেশে যারা মেজরিটিতে আছে, ব্রাসেলে তারা গিয়ে মাইনরিটি। তার মানে তার মানে হচ্ছে ডাচ স্পিকাররা সারা দেশে মেজরিটিতে আছে 59%, কিন্তু যেই ব্রাসেলে চলে আসছে, বেলজিয়ামের ক্যাপিটাল ব্রাসেলে চলে আসছে, ডাচ স্পিকাররা কিন্তু সেখানে মাইনরিটি হয়ে যাচ্ছে। কত পার্সেন্ট? 20%। এবং ফ্রেঞ্চ স্পিকাররা সেখানে মেজরিটি হয়ে যাচ্ছে 80%। এবার এই যে সারা দেশ এবং দেশের ভিতরে যে ক্যাপিটাল, ক্যাপিটালের মধ্যে সেখানকার যে সংখ্যার তারতম্য অথবা তাদের মধ্যেকার যে এই যে কনফ্লিক্টটা যেটা রয়েছে অথবা একটা ডাইভার্সিটি যে রয়েছে, এই ডাইভার্সিটি থেকে কিন্তু কনফ্লিক্ট অথবা কমিউনিটি টেনশনস ক্রিয়েট হয়েছিল। কেন কমিউনিটি টেনশনস ক্রিয়েট হয়েছিল? তার কারণ হচ্ছে ডাচরা সারা দেশে মেজরিটি হলেও ব্রাসেলে মাইনরিটি, এবং তারা কিন্তু যথেষ্ট আগে গরিব ছিল এবং তাদের শিক্ষা ব্যবস্থাও খুব একটা ভালো ছিল না। ফ্রেঞ্চ স্পিকাররা ছিল আবার বড়লোক শ্রেণীর মানুষ, এবং শুধু বড়লোক শ্রেণীর মানুষ নয়, তারা কিন্তু সেখানে মেজরিটিতেও ছিল। এবার যেহেতু মেজরিটিতে ছিল, তাদের কাছে কিন্তু পাওয়ারটা ছিল দেশটাকে চালানোর। এবার যেহেতু দেশটাকে চালানোর পাওয়ারটা তাদের কাছে ছিল, স্বাভাবিক দুটো কমিউনিটির মধ্যে একটা টেনশন ক্রিয়েট হয়েছে। এবং সেই টেনশনটা আমরা কত থেকে কত অব্দি দেখতে পেয়েছি? আমরা দেখতে পেয়েছিলাম 1950s থেকে 1960s এর ভিতরে। এর মাঝখানে আমরা দুটো কমিউনিটির ভিতরে অনেক ধরনের টেনশন দেখতে পেয়েছি। এবার কথা হচ্ছে ডেভেলপড কান্ট্রি, ইউরোপের কান্ট্রি। একটা ডেভেলপড কান্ট্রি কি চায়? নিজের অধিকার আর হচ্ছে নিজের যা কিছু আছে সবটাকে দিয়ে দেশটাকে আরো উন্নত করতে চায়। কিন্তু দেশের ভিতরে যদি কমিউনিটি কনফ্লিক্ট তৈরি হয়, যদি ল্যাঙ্গুয়েজ কনফ্লিক্ট তৈরি হয়, তাহলে কি দেশ কি এগোবে? একদমই এগোবে না। তো এই কনফ্লিক্ট থেকে দেশকে বের করার জন্য সবাই মিলে একসাথে হয়ে কি করলো তারা? তারা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট করলো।
কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট মানে কি? কনস্টিটিউশনে নতুন কিছু অ্যাড করলো এবং কনস্টিটিউশনের কিছু কিছু আর্টিকেলকে তারা পরিবর্তিত করলো। অ্যামেন্ডমেন্ট শব্দটা পলিটিক্যাল সায়েন্সে খুবই একটা কমন শব্দ, কনস্টিটিউশনের ক্ষেত্রে এই শব্দটাকে আমরা ইউজ করে থাকি। শুধু তাই নয়, আরো অনেক ক্ষেত্রে আমরা ইউজ করি। আস্তে আস্তে সেই টপিকগুলো যখন পড়াবো তখন সেই জিনিসগুলোকে আমরা আরো এক্সপ্লোর করব। এবার কথা হচ্ছে যে এই যে কনফ্লিক্টটা যে তৈরি হলো, এবার এই কনফ্লিক্ট থেকে কি আসলো? কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট। এবার এই কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট আমরা কি দেখতে পারবো? আমরা দেখতে পারবো যে সেখানে কতগুলো পার্সপেক্টিভের ওপর এই কনস্টিটিউশনকে অ্যামেন্ড করা হয়েছিল। অ্যামেন্ডটা কত থেকে কত সাল অব্দির মধ্যে হয়েছে? 1971 থেকে 1993। এই সালটুকু ভালো করে মাথায় গেঁথে রাখো যে বেলজিয়ামে যে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হয়েছিল, সেই অ্যামেন্ডমেন্টটা হয়েছিল 1971 থেকে 1993 এর ভিতরে। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? ভালো করে দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে যে লিঙ্গুইস্টিক কমিউনিটি ছিল সেন্ট্রাল গভর্নমেন্টের ভিতরে, তাদেরকে অথবা তাদের সমান ভাগে মিনিস্ট্রিতে জায়গা করে দেওয়া হয়েছে, অথবা জায়গা করে দেওয়ার কথা সেই কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টে বলা হয়েছে। তারপরে আমরা কি দেখতে পাচ্ছি? তারপরে আমরা দেখতে পেয়েছি যে এখানে স্টেট গভর্নমেন্টকে আরো বেশি পাওয়ারফুল বানিয়ে ফেলা হয়েছে। এবার দেখো, স্টেট গভর্নমেন্ট যদি পাওয়ারফুল হয় তাহলে স্টেট গভর্নমেন্ট কিন্তু নিজের অধিকারটাকে, নিজের মানুষের চাহিদাটাকে আরো ভালো করে বুঝে নিতে পারবে। স্টেট গভর্নমেন্ট যদি পাওয়ারফুল হয় তবেই কমিউনিটি কিন্তু স্ট্রং হবে, কমিউনিটি মানুষের ডেভেলপমেন্ট আরো বেশি পরিমাণে হবে, আরো গ্রোথ ভালো করে হবে। বোঝা গেল? তারপরে দেখো কি কি বলা হয়েছে। বলা হয়েছে যে কমিউনিটি গভর্নমেন্ট কি করবে? কালচারাল ম্যাটারগুলোকে হ্যান্ডেল করবে। কোথায় বলা হয়েছে? কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টে বলা হয়েছে। তাহলে কি বলা হয়েছে? বলা হয়েছে যে যে কমিউনিটি গভর্নমেন্ট রয়েছে তারাই এই কালচারাল ম্যাটারগুলোকে হ্যান্ডেল করবে। এখানে কিন্তু না স্টেট গভর্নমেন্ট কাজ করবে, না সেন্ট্রাল গভর্নমেন্ট কাজ করবে, কমিউনিটি গভর্নমেন্ট কাজ করবে। কমিউনিটি গভর্নমেন্ট এই কালচারাল ম্যাটারগুলোকে হ্যান্ডেল করবে এবং কালচারাল যদি কনফ্লিক্ট থেকেও থাকে সেটাকে রিজলভ করবে কে? এই কমিউনিটি গভর্নমেন্ট। তার মানে কি দেখতে পাচ্ছি আমরা? আমরা দেখতে পাচ্ছি পাওয়ারের ডিসেন্ট্রালাইজেশন হচ্ছে। এটা ডেমোক্রেসির কিন্তু সব থেকে বড় ফিচার অথবা সব থেকে বড় বৈশিষ্ট্য। পাওয়ার যদি সেন্ট্রালাইজ ওয়েতে কাজ করে তাহলে দেশে কিন্তু কনফ্লিক্ট আসবে এবং সেই কনফ্লিক্টকে কিন্তু অত সহজে নির্মূল করা যাবে না। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাই এই পাওয়ারকে যদি আমরা ডিসেন্ট্রালাইজ করে দিই তাহলে কি হবে? আমরা কি দেখতে পারবো? সেখানে মানুষের ডেভেলপমেন্ট আরো ভালোভাবে হতে দেখতে পারবো। তারপর কি বলছে? তারপর বলছে যে এই যে ব্রাসেলে যে গভর্নমেন্ট রয়েছে অথবা সেন্ট্রাল গভর্নমেন্ট যে রয়েছে, সেই ব্রাসেলের যে গভর্নমেন্ট রয়েছে সেই গভর্নমেন্টের ক্ষেত্রেও কিন্তু আমরা ইকুয়াল রিপ্রেজেন্টেশন দেখতে পাচ্ছি কমিউনিটির দিক থেকে। তার মানে বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা কমিউনিটি কিন্তু ইকুয়ালি তারা কাজ করছে। মেজরিটি না মাইনরিটি এটা কিন্তু ফ্যাক্টর সেখানে হয়ে দাঁড়াচ্ছে না। তার এই জিনিসটাই যদি থাকে তবেই ডেমোক্রেসি ভালোভাবে কাজ করবে। মেজরিটি আছে বলে আমি তাদেরকে রিজার্ভেশন দিলাম অথবা মাইনরিটি আছে বলে তাদেরকে আমি রিজার্ভেশন দিলাম, এভাবেই যদি দেশ ভালো করে চলতো তবে দেশে আরো ভালো কিছু হওয়ার পরিবর্তে খারাপটাই হতে দেখতে পেতাম, কিন্তু সেখানে তা নয়। আমরা বেলজিয়ামে কি দেখতে পাচ্ছি? বেলজিয়ামে সেখানে আমরা কিন্তু ইকুয়াল রিপ্রেজেন্টেশন দেখতে পাচ্ছি প্রত্যেকটা জায়গা থেকেই। সেখানে যে যে দপ্তরগুলো যেখানে রয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট এবং কমিউনিটি গভর্নমেন্ট থেকে শুরু করে ব্রাসেলের নিজস্ব গভর্নমেন্ট থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতেই আমরা ইকুয়াল রিপ্রেজেন্টেশন দেখতে পেয়েছি। তার ফলে কি হয়েছে? কমিউনিটি স্ট্রং হয়েছে, কমিউনিটি ডেভেলপমেন্ট হয়েছে, দেশের ডেভেলপমেন্ট হয়েছে, ইকোনমিক গ্রোথও হয়েছে। ফলে সেই কান্ট্রি কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ডেভেলপ কান্ট্রিতে পরিণত হয়েছে। তো আজকের জন্য এটুকুই। এর পরের পার্টে আমরা কি দেখতে পারবো? আমরা সিনহালি এবং তামিলদের যে কনফ্লিক্ট সেটা দেখতে পারবো, অর্থাৎ শ্রীলঙ্কান কনফ্লিক্টকে আমরা সেখানে দেখার চেষ্টা করব এবং শ্রীলঙ্কার যে মেজরিটারিয়ানিজম, সেই মেজরিটারিয়ানিজম কি বলছে, কিভাবে মেজরিটারিয়ানিজম কাজ করছে, এক্সপ্লয়টেশন করছে এবং মেজরিটারিয়ানিজমের অ্যাকচুয়াল অবজেক্টিভস গুলো কি ছিল সেটা নিয়ে আমরা ডিসকাস করব সেকেন্ড পার্টে। আজকের জন্য এইটুকুই।